করেছিলাম। যাবতের গুণফল থেকে ম্যাথ করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা চলো যাই দেখি ম্যাথটাতে কোন ম্যাথটা করছিলাম। বাড়িতে একটা করতে দিয়েছিলাম, ওইটা কি হয়েছে? এটা কি সবাই করতে পেরেছিলা? তখন হয়েছিল ক্লাসে সবার, নাকি বাড়ির কাজ ছিল? বলছিলাম বাড়িতে করো। ম্যাম ক্লাসে করছিলাম। হয়েছিল তো না সবার উত্তর? আচ্ছা, সবার কি মিলছিল উত্তর নাকি? আচ্ছা জি ওকে, এই যে এটা দেখো এরকম ছিল। আচ্ছা এখন নেক্সট ম্যাথটা দেখো। এটা কি দিয়েছিলাম নাকি করিয়েছিলাম কোনটা? এটা মনে হয় দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি সেটা করার নাই। আচ্ছা ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখে সবাই একটু দেখে নাও। ম্যাথটাকে খাতায় উঠাইতে হবে। সবার কাছে খাতা কলম আছে তো? ক্যালকুলেটর খাতা কলম সব কাছে নিয়ে বসো। এখন এই ম্যাথটা দেখো, সবাই একটু ম্যাথটা দেখে নাও। আচ্ছা 1.2 ইন্টু 10⁻³ হবে, এখানে -3 হবে, এখানে মাইনাসটা আসেনি। 1 ইন্টু 1.2 ইন্টু 10⁻³ মোল লেড আয়োডাইড দ্রবীভূত হয় 1 লিটার জলীয় দ্রবণে এবং 25°C তাপমাত্রায়। 25°C তাপমাত্রায় 1 লিটার জলীয় দ্রবণে এত মোল লেড আয়োডাইড দ্রবীভূত হয়। আর এই তাপমাত্রায় KSP কত? বরাবরের মতোই আগে লেড আয়োডাইড ভাঙলে কত মোল লেড আর কত মোল আয়োডাইড উৎপন্ন হয় সেটা আগে তোমাদের বের করতে হবে। এটা কি আমরা পারবো? আগে লেড আয়োডাইড কে আমরা বিশ্লেষণ করি, অর্থাৎ লেড আয়োডাইড থেকে কত মোল লেড আয়ন আর কত মোল আয়োডাইড আয়ন উৎপন্ন হচ্ছে এটা আমাকে আগে বের করতে হবে। এটা আমি বারবারই বলেছি, এটা যখন আমি ঠিক মতো বের করব আমার অঙ্ক ঠিক মতো হইতে বাধ্য, কোনো ভুল নাই। তোমরা এখন তোমাদের কাজ হচ্ছে লেড আয়োডাইডটাকে বিশ্লেষণ করা। সবাই কি করতে পেরেছো? লেড আয়োডাইড বিশ্লেষিত হয়ে কত মোল লেড আর কত মোল আয়োডাইড উৎপন্ন হবে মেয়েরা? দেখো স্ক্রিন দেখা যাচ্ছে? জি মিস। 1 মোল লেড আয়ন আর 2 মোল আয়োডাইড আয়ন, তাহলে KSP সমান আয়নদ্বয়ের মোলার আয়নদ্বয়ের গুণফল। তাহলে এখানে বলা হয়েছে কত মোল লেড আয়োডাইড, তাহলে তুমি বিশ্লেষণ করো এখন। অত মোল লেড আয়োডাইড বিশ্লেষিত হইলে কত মোল লেড আয়ন আর কত মোল? ওইখানে প্রশ্নে আছে যে 1.2 ইন্টু 10⁻³ মোল। তাহলে এখন দেখো আমরা তো প্রথমে সমীকরণ অনুযায়ী ভাঙাইলাম, এখন অ্যাকচুয়াল যে মানটা আছে কত মোল? 1.2 ইন্টু 10⁻³ মোল লেড আয়োডাইড বিশ্লেষিত হইলে কত মোল লেড আয়ন আর কত মোল আয়োডাইড উৎপন্ন হবে, এটা একটু বের করো। এটা একটু বের করতে পারলে তোমরা সব অঙ্ক পানির মতো ক্লিয়ার, সব অঙ্ক পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাকে বলো যে কত মোল, তো দেখাই দিতেছি বারবার, বলো কত মোল। এখানে সমীকরণ অনুযায়ী এখানে আছে যে 1.2 ইন্টু 10⁻³ এখন এই মোল এত মোল লেড আয়োডাইড বিশ্লেষিত হয়ে কত মোল লেড আয়ন আর কত মোল আয়োডাইড আয়ন উৎপন্ন হবে সেটা আগে বের করো। এখন আমাকে একজন বলো কত মোল লেড আয়ন উৎপন্ন হবে? খুব সহজ তো,
তুমি দেখলা যে তুমি 1 মোল লেড আয়োডাইড বা ভেঙে তুমি 1 মোল লেড আয়ন পাইলা, 2 মোল আয়োডাইড আয়ন পাইলা। এখন তুমি 1.2 ইন্টু 10⁻³ মোল লেড আয়োডাইড ভাঙো, তাহলে কত মোল লেড আয়ন পাবা আর কত মোল আয়োডাইড পাবা এটা তুমি পেয়ে যাবা। আমাকে একজন বলো। দ্রুত বলতে হবে মেয়েরা। সবাই এত চুপ কেন, নীরব কেন? রেসপন্স করতে হবে তো। মিস 2.88 ইন্টু 10⁻6 হয় কি? হুম, কি হয়েছে আবার বলো। 2.88 ইন্টু 10⁻6। এটা কি তুমি উত্তরটা বের করে ফেলছো কেএসপি? জি মিস। তোমার আগে বলছি লেড তুমি কি লেড কত মোল আর আয়োডাইড কত মোল উৎপন্ন হবে সেটা বুঝতে পেরেছো? লেড কত মোল ছিল বলো। লেডের যে ঘনমাত্রা, লেডের ঘনমাত্রার জায়গায় কত বসিয়েছিলা বলো। মিস লেডের ঘনমাত্রা হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ বসাইছি। হুম, আর আয়োডাইড? আয়োডাইড হচ্ছে 2 ইন্টু 1.2 ইন্টু 10⁻³ মিস ওইটার পাওয়ার হচ্ছে 2। আর এখানে বসাইছো কি 2 ইন্টু, এটা কি গুণ দিয়েছো এভাবে এভাবে গুণ দিয়ে বসিয়েছো? জি মিস। হ্যাঁ, এভাবে গুণ দিতে হবে। আগে কিন্তু আয়োডাইড সবাই কিন্তু সহগটা গুণ দিতে হবে, কারণ ওইখানে দ্বিগুণ পরিমাণ, এখানে দ্বিগুণ পরিমাণ আয়োডাইড উৎপন্ন হচ্ছে। কাজেই 1 ইন্টু 2 ইন্টু 10⁻³ দ্বিগুণ, একবার দ্বিগুণ করতে হবে, আবার ওই 2টাকে আবার পাওয়ার হিসাবে বসাই দিতে হবে। এটা বসিয়েছো। এখন সবকিছু করে কেএসপি কত বের হয়েছে? 6.91 into 10 inverse 9. 6.912 ইন্টু 10⁻৯। আমার আগের ক্যালকুলেশন একটু। দেখো আমারটার সাথে এটার সাথে মিলছে, কে এই কেএসপির সাথে মিলছে স্ক্রিনে যেটা জি দেখা ম্যাম। যাচ্ছে? ওকে, গুড জি মিস মিলছে। গুড। চলো আমরা এখন একটু অন্য প্যাটার্নের অঙ্কে যাই। আমরা এতক্ষণ ধরে কেএসপি বের করলাম, আমাদের এখন সব প্যাটার্নের অঙ্কগুলো, ম্যাথ গুলো একটু একটু দেখতে হবে। চলো এখানেই যাই। তারপরে আমি একটু বলে নেই যে এখানে তোমাদের দ্রাব্যতার সংজ্ঞা আমরা তো পড়েছিলাম। আমরা এইটুকু বুঝেছিলাম বাংলাতে যে ঘনমাত্রার সর্বোচ্চ ঘনমাত্রাটাকে দ্রাব্যতা বলে, কিন্তু কেমিস্ট্রির ভাষায় দ্রাব্যতার ডেফিনেশনটা একটু সুন্দরভাবে লেখার জন্য এখানে 2 রকমের ডেফিনেশন আছে। এই যে বইয়েরটা ডেফিনেশনটা, দ্রাব্যতার আধুনিক সংজ্ঞাটা, এটা তোমাদেরকে পড়তে হবে। এটা হচ্ছে এটা একটা আর এটা একটা। এটা এটাকে বলে দ্রাব্যতার যে আধুনিক সংজ্ঞাটা, ওইটাকে বলে মনে হয় থার্ড ডেফিনেশন। আর না, সেকেন্ড ডেফিনেশন, আর এটা মনে হয় থার্ড ডেফিনেশন। আমার ঠিক মনে নাই কোনটা যেন। আধুনিক সংখ্যাটাই আগে আসছে, এটা সেকেন্ড, আর এটা থার্ড। আধুনিক সংজ্ঞা বইয়েরটাই এখানে তোলা। যে আধুনিক সংজ্ঞা কি বলছে, আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে কি বোঝায়? আদর্শ তাপমাত্রা হচ্ছে 25°C তাপমাত্রা। কাজেই 25°C তাপমাত্রায় ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ বা মোল পরিমাণকে বোঝায়। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ মানে সর্বোচ্চ পরিমাণ। ঘুরে ফিরে কিন্তু ওই ডেফিনেশনটাই আসতেছে। তো এটাকে একটু সুন্দরভাবে লিখছে যে 25°C তাপমাত্রায় প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ 1 লিটার সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে হলে আমার যত গ্রামে যত দ্রব্য লাগে, ওইটা গ্রামে অথবা মোলে, যেটাই আমরা বলি মোল পরিমাণ বা গ্রাম পরিমাণকে বোঝানো হয়। আর তার মানে আয়নিক যৌগের দ্রাব্যতা বলতে 25°C তাপমাত্রায় ওই যৌগের পানিতে প্রতি লিটার সম্পৃক্ত দ্রবণে গ্রাম পরিমাণ অথবা মোল পরিমাণকে বোঝায়। এটা হচ্ছে প্রতি লিটার দ্রবণে, সম্পৃক্ত দ্রবণে, এবং 25°C তাপমাত্রায়। যেমন আবার উদাহরণ দিয়ে বোঝাই দিছে, যেমন 25°C তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা
প্রতি লিটার দ্রবণে এত হয়। কিভাবে হয়? দ্রাব্যতা কিভাবে এত হয়? দেখো, আণবিক ভরকে এখানে সিলভার ক্লোরাইডের যে আণবিক ভর, এটাকে আবার ভাগ দিয়েছে। এটাকে আবার ভাগ দিয়েছে প্রতি লিটার প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে এত গ্রাম হয়। আবার সিলভার ক্লোরাইডের গ্রাম আণবিক ভর আবার এত। তারপরে মোল এককে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা, এগুলো তোমরা একটু বুঝে নিও, তাহলেই হয়ে যাবে। একবার মোলে নিচ্ছে, মোলটাকে আবার গ্রামে নিচ্ছে, এভাবে করে আমি জাস্ট বলে দিলাম। আর দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে, এটা হচ্ছে আর একটা সংজ্ঞা, কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট দ্রবণের সম্পৃক্ত অবস্থায় যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত থাকবে, ওইটা আরেকটা প্রতি লিটার। এখানে আমরা আগেরটাতে দেখেছিলাম 1 লিটার জলীয় সম্পৃক্ত দ্রবণে, কিন্তু এখানে সম্পৃক্ত দ্রবণে এমন ভাবে তৈরি করতে হবে যেন 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ পরিমাণ যে দ্রব্যটা দ্রবীভূত থাকবে তাকে ওই দ্রব্যটাকে ওই দ্রাবকে ওই তাপমাত্রা ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রাব্যতা বলা হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে সংজ্ঞা, দ্রাব্যতার বিভিন্ন ডেফিনেশন। এখন আমরা নেক্সট ইয়েতে আসি, সমস্যায় আসি। দেখো, এখানে খুব সহজ একটা অঙ্ক, এটা আমরা সহজেই বের করতে পারবো। তার আগে আমরা প্রবলেমটা ভালো করে পড়ি, পড়া শুরু করি। এখানে কত আছে? এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলা হয়েছে যে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত দ্রবণ নেওয়া হইলো। তার মানে 20 গ্রাম দ্রবণের ভরই 20 গ্রাম, তাই না? বলো। জি ম্যাম। দ্রবণের ভর যদি 20 গ্রাম হয়, দ্রবণের ভর যদি একটু বোঝার চেষ্টা করো, দ্রবণের ভর যদি 20 গ্রাম হয়, দ্রবণটা কি কি নিয়ে তৈরি? সোডিয়াম আর ক্লোরাইড। না না না, ওইটা তো পরে। না না, দ্রবণটা আসলে কি দিয়ে তৈরি হয়? দ্রবণ সমান দ্রব প্লাস দ্রাবক, তাই না? দ্রব সমান, হ্যাঁ, আমি ওইটাই জানতে চাচ্ছি যে এখানে দ্রবণের ভরটা দেওয়া আছে। এখন আবার কি বলা হয়েছে? ওই দ্রবণকে তুমি বাষ্পীভূত করবা। ওই দ্রবণকে যখন তুমি বাষ্পীভূত করবা, তখন দেখা যাবে কি যে দ্রবণের যে দ্রাবকটা সেটা উড়ে যাবে, দ্রবণের দ্রাবকটা উড়ে যাবে, অর্থাৎ পানিটা উড়ে যাবে, আর দ্রবটা পড়ে থাকবে। তাহলে এখানে পড়ে থাকলো কত গ্রাম দ্রব? 5.295 শুষ্ক সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ তার মানে কি মেয়েরা, দ্রবণের ভর থেকে যখন তুমি দ্রবের ভরটা বিয়োগ দিবা, দ্রবণের ভর থেকে যখন তুমি দ্রবের ভরটা বিয়োগ দিবা, দ্রাবকের ভরটা তুমি পেয়ে যাবা। পাবা কিনা বলো? Yes, miss. তাহলে তোমরা প্রাথমিক অবস্থায় লেখা শুরু করো। দ্রবণের ভর কত? দ্রবণের ভর হচ্ছে 20 গ্রাম। আর দ্রবের ভর কত? দ্রবের ভর হচ্ছে 5.295 গ্রাম। তাহলে তোমার দ্রাবকের ভর কত? এটা একটু বের করে ফেলো এবং আমাকে বলো দ্রাবকের ভরটা কত হয়, এটা তোমরা বের করো চট মিস, জলদি। গ্রামে কি বের করব? হ্যাঁ, সবই তো গ্রামে, অবশ্যই গ্রামে বের করবো আমরা। ম্যাম, দুইটা মাইনাস দিলেই জাস্ট হবে না? হ্যাঁ দুটো মাইনাস দিলে হবে না? হ্যাঁ, জাস্ট দ্রবণের ভর থেকে তুমি 20 গ্রাম থেকে তুমি 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইডটা 14.705 ওকে ওকে, চলো এখন আমরা দ্রাব্যতার যে দ্বিতীয় সংজ্ঞাটা দেখেছিলাম যে 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য দ্রবীভূত থাকে, ওই দ্রব্যটাই ওই দ্রাবকে ওই দ্রব্যের দ্রাব্যতা। চলো তাহলে আমরা ওইটা বের করি, ওই দ্রাব্যতার সংজ্ঞা অনুযায়ী সোডিয়াম ক্লোরাইডের। এই যে দেখো, তোমরা কি বুঝতে পেরেছো
যে এত গ্রাম দ্রাবকে দ্রবীভূত আছে কত গ্রাম দ্রব 5.295 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে 100 গ্রামে কত দ্রবীভূত থাকবে এটা বের করতে পারলে, 100 গ্রামে বের করতে পারলেই 100 গ্রাম দ্রাবকে যে দ্রব্যটা দ্রবীভূত থাকবে ওইটাই হচ্ছে দ্রাব্যতা। ওই দ্রবের দ্রাব্যতাটাই হচ্ছে, তাহলে কত হবে লাস্টের হিসাব নিকাশ করে দেখো। 100 গ্রামে বের করতে পারলে তোমরা যেটা বের করবে ওইটাই দ্রাব্যতা বের হয়ে যাবে দ্রাব্যতার থার্ড ডেফিনেশন অনুযায়ী। দেখো বেরোচ্ছ কিনা, উত্তর কি মিলেছে? এরকম হয়? জি ম্যাম। মিস বুঝতে পারছি। মিস আজকে তাহলে দ্রাব্যতা তো আমরা মোল পার গ্রাম পার লিটার আসার কথা না? শুনো, গ্রাম পার লিটারে একটা সংজ্ঞা দেখাইলাম। প্রতি লিটার জলীয় দ্রবণের সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রবীভূত দ্রব্য বা দ্রবের গ্রাম পরিমাণ বা মোল পরিমাণকে দ্রাব্যতা বলে, এটাও একটা ডেফিনেশন। আর একটা ডেফিনেশন যে আমি দেখালাম, মনে আছে মেয়েরা? জি মিস, এটা তৃতীয় ডেফিনেশন অনুযায়ী। তৃতীয় ডেফিনেশন যেটা বলে এর যে দ্রাব্যতাটা, এই যে দেখো, ইয়েস মিস, বুঝছি। এই দ্রাব্যতা ওই অনুসারে আমরা দ্রাব্যতা বের করলাম। একটি নির্দিষ্ট তাপমাত্রা একটি নির্দিষ্ট দ্রবণের সম্পৃক্ত মিস অবস্থায় যে এটা পরিমাণ বল নাই মিস, আমি হ্যাঁ, বলছি যে এককটা গ্রাম পার লিটার আসার কথা না? দ্রাব্যতা তো মানে শতাংশ, পার্সেন্টেজ, 100 গ্রামে কত পার্সেন্ট দ্রবীভূত থাকবে, এটা এই দ্রাব্যতাটা ঠিক এইরকম। ও, বুঝতে পারছি মিস। এই দ্রাব্যতার তো সংজ্ঞাটা মিস, পড়ো। দুটা দিয়ে বের করলে কি একই অ্যান্সার আসবে না? হ্যাঁ, আমরা লিটারে কেন যাব? আমরা লিটারে যাবই না, এত দূর কেন যাব? আমাদের সংক্ষেপে তোমার এই এই যে ডেফিনেশনটা এটা শুধু পড়ো। সম্পৃক্ত অবস্থায় যে পরিমাণ দ্রব্য 100 গ্রাম দ্রাবকে, আমরা তো বেরই করে ফেললাম যে 20 গ্রামে যদি এত দ্রব্য দ্রবীভূত থাকে তাহলে 100 গ্রামে কত থাকবে। আর 100 গ্রামে যখন আমরা বের করতে পারছি তার মানে আমরা দ্রাব্যটা বের করে ফেলছি, আমাদের আর কোনো অন্য দিকে তাকানোরই দরকার নাই, অন্য দ্রাব্যতার ইয়েতে আমাদের ডেফিনেশন যাওয়ারই দরকার নাই। আর একটা আমরা এতক্ষণ কেএসপির মাধ্যমেও একটা দ্রাব্যতা বের করলাম, প্রথম দিকেও কিন্তু আমরা দ্রাব্যতা বের করছি কেএসপি থেকে, কেআইপি থেকে, মনে আছে? এখন আমরা এই ডেফিনেশন ইউজ করে দ্রাব্যতা বের করা শিখতেছি। বুঝতে পেরেছো? মিস, Yes, দ্রাব্যতার তৃতীয় সংজ্ঞা এই দুটার ভিতর থেকে যে কোনো একটা দিয়ে করলে অ্যান্সার তো একই আসবে নাকি? হ্যাঁ, অবশ্যই আসবে, কিন্তু আমরা জটিলে যাব কেন? আমার তো সহজ জিনিসই আছে, অবশ্যই একই আসবে। দ্রাব্যতা তো ঘুরে ফিরে একই আসবে। দ্রাব্যতা তুমি যেভাবেই কোনো ঘুরে ফিরে একই রকম আসবে। ওকে মিস, বুঝতে পারছি। ওকে ওকে, চলো এবার আর একটা প্রশ্ন দেখি। সবাই ভালো করে মনোযোগ দাও, প্রশ্নটা ম্যাম, একটু পড়ার ওইটারই আগে প্রশ্ন অ্যান্সারটা আরেকবার বের করেন তো। হ্যাঁ দেখো অ্যান্সার এটা হয়েছে কিনা সবার সেটা বলো। জি ম্যাম। হয়েছে? এই অ্যান্সারটা হয়েছে সবার? জি ম্যাম। চলো আমরা তাহলে ওই এই ম্যাথটাতে যাই। এই ম্যাথটা একটু সময় নিয়ে বোঝার ব্যাপার আছে। দেখো এখানে এখানে 2 রকমের তাপমাত্রা দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রস্তুত কোনো লবণের সম্পৃক্ত দ্রবণকে, অর্থাৎ তুমি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লবণের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করলা। বুঝতে গেছে? 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা সম্পৃক্ত লবণের দ্রবণ তুমি তৈরি করলা। তাহলে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে আবার কি করতেছো তুমি? টেম্পারেচার আবার কমাই দিতেছো, অর্থাৎ 85 থেকে তখন তুমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতেছো। বোঝা গেছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি শীতল করলা। প্রথমে উত্তপ্ত করে
85°C তাপমাত্রা একটা সম্পৃক্ত দ্রবণ তুমি তৈরি করলা। তৈরি করে টেম্পারেচার যখন দ্রবণটা তৈরি করা হয়ে গেল তখন তুমি তারে আবার শীতল করলা 30°C তাপমাত্রায়। বোঝা গেছে? এটুকু বুঝতেছো জি কিনা মিস। বলো। জি মিস। তাহলে জি মিস। এখন দেখো এখন দুই রকম টেম্পারেচারের দ্রাব্যতা কিন্তু দুই রকমের হবে, এটাই স্বাভাবিক। দুই রকম টেম্পারেচারের দ্রাব্যতা কিন্তু দুই রকম হবে। যেমন 25°C তাপমাত্রায় তোমার দ্রাব্যতা হয়েছে কত 150 এবং 30°C টেম্পারেচারে দ্রাব্যতা হয়েছে 85° কি 85 হয়। দুই টেম্পারেচারে তাপমাত্রায় লবণের দ্রাব্যতা কত হয়েছে দুই রকম হয়েছে। আর ওইখানে সম্পৃক্ত দ্রবণ এখন বলা হয়েছে যে 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম লবণ অধক্ষিপ্ত হবে। অর্থাৎ 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে কত গ্রাম, মানে ওই যে লবণটা তুমি তৈরি করেছিলা সেখানে সম্পৃক্ত দ্রবণ যে তৈরি করেছিলা সেখানে পানির পরিমাণ ছিল তোমার 70 ml। ওই 70 ml লবণ 70 ml পানিতে তুমি একবার 85°C তাপমাত্রায় একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করলা। আবার যেখানে তোমার হচ্ছে ছিল 70 ml, আবার যখন তুমি এটাকে 30°C তাপমাত্রায় তুমি নিয়ে আসলা, নিচে নামাই নিয়ে আসলা, তখন সেই দ্রাব্যতা হচ্ছে 85। আর 85°C তাপমাত্রায় যে 70 ml পানিতে তুমি দ্রাব্যতা তৈরি করেছিলে সেটা ছিল 150, তাই না? এখন বলা হচ্ছে যে তবে 70 ml পানিতে প্রস্তুত ওই লবণের সম্পৃক্ত দ্রবণ হতে, অর্থাৎ টেম্পারেচার এই যে বাড়ানো কমানো, টেম্পারেচার বাড়াইলে কিন্তু দ্রাব্যতা বাড়ে, আবার টেম্পারেচার কমাইলে কিন্তু দ্রাব্যতা কমে যায়, এটা একটা ব্যাপার আছে। এখন এই কমা বাড়ার ভিতরে এখন তোমার কতটুকু লবণ অধক্ষিপ্ত হইলো, যখন তুমি তাপমাত্রা বেশি দিবা তখন কিন্তু লবণটা দ্রুত গলে যাবে, দ্রাব্যতা বেশি হবে। যখন তুমি ঠান্ডা করবা ওইটা কিন্তু ঠান্ডা অবস্থায় লবণটা অধক্ষিপ্ত হবে, অর্থাৎ লবণটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, কিছু লবণ, সব লবণ না। এখন আমার কথা হচ্ছে কতটুকু লবণ ফিরে আসলো ইনট্যাক্ট অবস্থায় দ্রবণে দেখা গেল। যেমন আমি তোমাকে সহজভাবে বুঝাই যে তুমি একটা বাসায় তুমি সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ নাও, খাবার লবণটারে পানিতে তুমি গুলাও, পানিতে গুলায় তুমি পানিতে গুলানোর আগে তুমি হিট দাও, 100°C তাপমাত্রায় পানিতে হিট দিলা, দিয়ে ওই লবণটারে তুমি ছেড়ে দিলা, লবণটা সম্পূর্ণ গলে যাবে কিনা বলো। লবণটা যখন তুমি গরম মিস পানিতে যাবে। ছাড়বা, লবণটা যখন তুমি গরম পানিতে ছাড়বা লবণটা গলে যাবে না, তাপমাত্রা তো Yes, বেশি, miss. ইয়েস মিস। তোমাদের কষ্টও করা লাগবে না, তুমি তো তাপমাত্রা দিয়েই রাখছো গোলানোর জন্যই। আবার যখন তুমি অনেকক্ষণ পরে করলা কি, সবসময় তো তাপমাত্রা দিয়ে রাখবে না, তুমি টেম্পারেচার কমাই দিলা, নামাই ফেললা, চুলার থেকে নামাই ফেললা, রুম টেম্পারেচারে রাখলা। ধরে নাও রুম টেম্পারেচারটা ছিল 30°, এখন রুম টেম্পারেচার কত 30°, 35° এরকম, বা আরো কম হইতে পারে, এখন তো ঠান্ডার সময়, এই 30° হবে, 25-30 এরকম। এখন তুমি কি করলা, কিছুক্ষণ পরে দেখলা কি, যখন তুমি ঠান্ডা করছো তখন দেখলা যে লবণটা আবার তলায় জমে আছে। আর ওইটাই হচ্ছে অধক্ষিপ্ত, মানে আমি জানতে চাচ্ছি যে কতটুকু জমছে তলায় ঠান্ডা করার পরে, ওই পরিমাণটাই এখানে জানতে চাচ্ছে। প্রশ্নটা কি বোঝা গেছে? Miss. Yes, miss. জি মিস। চলো এখন আমরা সলভের দিকে যাই। প্রশ্নটা বোঝানোই আমার জন্য প্রধান ছিল, এখন সলভটা ইজি হয়ে যাবে আমাদের জন্য। এখন আমরা দেখি, এখানে যেমন কথা আছে, এখানে যেমন বলা হয়েছে প্রথমেই চলো হচ্ছে আমরা কি করব, 70 ml কে 70 গ্রামে নিয়ে যায়। আমরা 70 ml পানির পরিমাণ তো 70 গ্রামে প্রকাশ করলে 70 গ্রামই হয় কিনা বলো। লিকুইডে প্রকাশ করলে সেম জিনিস, আর যখন আমরা বলি 70 ml বলবো, আর যখন আমরা শুষ্ক অবস্থায় থাকবে তখন আমরা কি বলবো, গ্রাম বলবো। অর্থাৎ তাহলে 70 ml পানিকে কি 70 গ্রাম বলা যাবে তো নাকি?
জি যেমন মিস। আপনি কি জি ম্যাম। জি আপনি মিস। তোমরা ফিজিক্সে কি যেন একটা পড়েছিলে 1 ml পানির পরিমাণ 1 গ্রাম কি এরকম যেন একটা কি ছিল যেন আমার ঠিক মনে পড়তেছে না। ঠিক ওইরকমই আচ্ছা আম আচ্ছা দ্রাব্যতার হিসাবে আয়তনের ব্যাপারে ব্যাপার-স্যাপার আছে ভরের নিখাত ভরের হিসাব। তাই সবগুলোকে আমার ভরে কনভার্ট করতে হবে। এখন তোমাকে দেখো এখানে স্ক্রিনে লেখা আছে যখন তুমি বুঝো অনেক বেশি তাপমাত্রায় দ্রব্য অনেক বেশি পরিমাণ দ্রবীভূত হয়। টেম্পারেচার বাড়াইলে তো দ্রব্য সব দ্রবীভূত হয়ে যায় এটাই স্বাভাবিক। আর কম তাপমাত্রায় কম পরিমাণ দ্রব্য। কিন্তু সবসময় এটা সত্য নয়। কিছু এক্সেপশনাল আছে, বুঝছো? এক্সেপশনাল জিনিস সবসময় থাকে। আমরা স্বাভাবিক অবস্থায় দেখি যে বেশি তাপমাত্রায় দ্রাব্যতা বাড়ে। কিন্তু কিছু এক্সেপশনাল আছে যে যাদের ক্ষেত্রে দেখা যাবে যে যখন তুমি তাপমাত্রা দিচ্ছ দ্রাব্যতা কমতেছে। আবার কমাইলে যখন তুমি তাপমাত্রা কমাচ্ছ তখন দ্রাব্যতা কম হওয়ার কথা কিন্তু কারো বাড়তেছে। এক্সেপশনাল জিনিস সবসময়ই থাকবে। আচ্ছা এখন আমরা যাই দেখি। এখন আমরা দেখি যে আহ, দেখো স্ক্রিনে আছে 85°C তাপমাত্রায় 85°C তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 150 অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে 150 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। 100 গ্রাম দ্রাবকে 150 গ্রাম 100 গ্রাম দ্রাবকে 150 গ্রাম দ্রাব্যতা 150 মানে কি? অর্থাৎ 100 গ্রামে তোমার 150 গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। তার মানে দ্রবণের ভর কত হবে? দ্রবণের ভরটা আমরা বের করে ফেলি। দ্রবণ সমান তো দ্রাবক আর দ্রাবক যোগ দ্রাবক যোগ দ্রব। দ্রবণের ভর তাহলে কত বের হবে? 250 গ্রাম। তার মানে সম্পৃক্ত তার মানে তোমার হচ্ছে 85 100 তারপরে তুমি বের করবা যে 85 গ্রাম টেম্পারেচারে দ্রবের পরিমাণ কত অর্থাৎ দ্রবণের পরিমাণ যখন 100 গ্রামে অর্থাৎ তুমি সোজা ঐকিক নিয়মে চলে যাও। তুমি লেখো যে 100 গ্রামে 250 গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ থাকবে কত? 250 গ্রাম 250 গ্রাম দ্রবণে 250 গ্রাম প্রথমে লিখবা যে 150 গ্রাম দ্রবে দ্রবীভূত হয় 100 গ্রাম দ্রাবকে। তারপরে ঐকিক নিয়ম খাটাও, তাহলে দ্রবের পরিমাণটা বের হবে। আমার দ্রবের পরিমাণটা আগে বের করতে হবে। 85°C তাপমাত্রায় দ্রবের পরিমাণ বের করতে হবে অর্থাৎ 250 গ্রাম দ্রবণে দ্রব্য আছে কত গ্রাম? 250 গ্রাম। এখানে 70 ml কি লিটারে কেন নিস? না এটা বাদ দাও, এটা এই অপশনটা এখানে লাগবে না, এটা করা হয়েছিল, এটা লাগবে না। তুমি সরাসরি ইয়েতে চলে যাও, ওইখানে বলছে না ডিসকানেক্ট হয়ে গেল, দাঁড়াও আসতেছি। মেয়েরা ডিসকানেক্ট হয়ে গেছে, চলো আবার যাচ্ছি আমরা।
মিস কি আর আসবে, টাইম তো শেষ। সেটাই তো ম্যাম কই গেল? তোমাদের কাছে কি ম্যাথটা এভাবে ইজি লাগছে? মিস কি চলে গেছে? বুঝতেছি না, ম্যাম তো বলছে আবার আসবে, 40-এর উপরে বাজে, আরেকটা ক্লাস তো ক্লাসে তো শুরু। শেষ, আবার এসে কি হবে? ঠিক তো। আচ্ছা, তোর লাস্ট লাইনটা তুলছিলি, আমি লাস্ট লাইনটা তুলতে পারি নাই। ম্যাডাম যে লাস্টে কি বললো কিছু বুঝলাম না। কিসের থেকে কতক্ষণ 150 কতক্ষণ বসে আছে 250? ম্যাম যে ম্যাথটা লাস্টে বুঝাইছে না, ওইটার মধ্যে একটা ম্যাথ বই আছে। ম্যাম যে নিয়মে দেখাইছে না যে গ্রামে পরিণত করে করার, ওইটার থেকে মনে হয় বইয়ের নিয়মটা বেশি ভালো, লিটারে রেখেই করছে। হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হয়। গ্রামে ম্যাম কনভার্ট করে অনেক কাহিনী, এর থেকে ভালো না লিটারে দ্রাব্যতার সূত্র দিয়ে, মান তো দেওয়াই আছে দ্রাব্যতার, ওখান থেকে মানে আয়তনটা বের করে সূত্রতে নিলে, বসালে সরি বেশি ভরটা ইজি বের হয়ে করে যায়। নিলেই সহজ হয়, তারপরে ম্যানেজ করে দিলেই তো শেষ। ওইখানে কোশ্চেনে কি গ্রাম পার লিটার ছিল? বইয়ের কোশ্চেনে গ্রাম পার লিটার আছে। না, ম্যাডামের কোশ্চেনে মিলিলিটার ছিল, বইয়ের কোশ্চেনেও মিলিলিটার ছিল। ক্লাস শেষ মনে হয়, মিস চলে গেছে। মেয়েরা আমি আসছি, হাই। কারেন্ট চলে গেছিল। মেয়েরা আমি আসি, আমি আবার আসলাম, ও আচ্ছা। আর 1 মিনিটের জন্য আসলাম। অঙ্কটা তো শেষ করতে পারিনি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ সেটা বলো। জি মিস, জি এখন মিস। শোনা যাচ্ছে। আমি একটু জি অঙ্কটা মিস। দেখায়, আমি অঙ্কটা 1 মিনিটের দেখায় চলে যাচ্ছি, কারেন্ট চলে গেছিল, খুব ডিস্টার্ব হচ্ছিল। একটু অঙ্কটা 1 মিনিট দেখিয়ে চলে যাব, একটু সাথে থাকো প্লিজ।
তো অঙ্কটা ছিল কোনটা? এইটা এটা 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 ছিল মনে হয় না? এটা ছিল। ইয়েস মিস। জি মিস, এটাই ছিল। তোমরা তোমরা শুধু বের করো যে এখানে এখানে সোজা হিসাব, এখানে তো দ্রাব্যতা বলা হয়েছে 150। 150 মানে কি? 100 গ্রামে 100 গ্রাম দ্রাবকে 150 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তার মানে তোমরা বের করবা 100 গ্রাম 100 গ্রাম দ্রাবকে 50 গ্রাম, অর্থাৎ তোমার দ্রবণের ভর হচ্ছে 250 গ্রাম। 250 গ্রামে তাহলে দ্রবের পরিমাণ কত সেটা বলো। 250 গ্রামের দ্রব্যের পরিমাণ কত সেটা বলো। 250 গ্রামে আমার দ্রব্যের পরিমাণ কত? 150 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে 70 ml 70 গ্রামে তাহলে দ্রব্যের পরিমাণ কত হবে? 70 ml এ যে সম্পৃক্ত দ্রবণে কত গ্রাম অদক্ষেপ পাওয়া যাবে? তাহলে আমাদের 70 গ্রাম আম, দ্রবণে দ্রব্যের পরিমাণ কতটুকু থাকবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তোমরা সুন্দর করে লিখো যে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 250 গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ 150 গ্রাম। 1 গ্রামে কত, তারপরে 70 গ্রামে কত, তাহলে তুমি একটা স্টেপ পেয়ে যাবা। এখন বলো 70 গ্রামে কত আসলো? 70 গ্রামে দ্রবের পরিমাণ 42 কত গ্রাম। আসলো? হ্যাঁ, 42 গ্রাম। এখানে আমি একবারে করে লিখেছি, কিন্তু তোমরা তোমাদের স্টেপটা হচ্ছে প্রথমে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 গ্রামে কত পরিমাণ 70 গ্রামে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে এটা বের করতে হবে। এরপরে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 70 গ্রামে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত আছে সেটা বের করতে হবে। দুইটা আগে বের করো। এটা ঐকিক নিয়মে বের করতে হবে। আমার এখানে ঐকিক নিয়মে করার মতো আহ সময় ছিল না। আবার দেখো ওইটার সেম প্রসেস হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত বলছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত বলেছে? 85, অর্থাৎ 100 গ্রাম। হ্যাঁ, 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব দ্রবীভূত আছে? 100 গ্রাম দ্রাবকে তোমার 85 গ্রাম, হ্যাঁ 85 গ্রাম দ্রব দ্রবীভূত আছে। তাহলে দ্রবণের ভর কত হবে? দ্রাবক প্লাস দ্রব দুইটা যোগ করলে তোমার দ্রবণের ভর খুব সুন্দরভাবে বের হয়ে যাবে 185 গ্রাম। তার মানে তোমরা আবার সেই ঐকিক নিয়ম বের করো। 185 গ্রাম দ্রবণে দ্রবের ভর কত? 185 গ্রাম দ্রবণে দ্রবের ভর কত? 1 গ্রামে কত, 70 গ্রামে কত? আমাদের কিন্তু দরকার 70 গ্রামেরটা, কারণ 70 গ্রামে দুই টেম্পারেচারে 85 এবং 30, 70 গ্রামে সম্পৃক্ত দ্রবণ, 70 গ্রাম দ্রবণে 70 গ্রামের যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করবা, সেখানে তোমার দ্রব্য কতটুকু অধক্ষিপ্ত হবে। এখন দুই টেম্পারেচারে দুই রকমের 70 গ্রামে বের করে তারপরে বিয়োগ দিলে, বেশিটার থেকে কমটা বিয়োগ দিলেই তাহলে কি পরিমাণ অধক্ষেপ কি পরিমাণ লবণ বাকি থাকবে, ওই তলানি থাকবে, সেটা বের হয়ে যাবে। তোমরা এখন এইটুকু বের করতে পারছো কিনা দেখো। ঐকিক নিয়ম ফেলাইতে হবে, অর্থাৎ 185 গ্রাম 185 গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ আছে কতটুকু? 85 গ্রাম। 1 গ্রামে কত, 70 গ্রামে কত। এটা যদি বের করতে পারো তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো বের করতে পারছো কিনা। তারপরে আমি শেষে একটা লিখে রাখছি, শেষে একটা ক্লু লিখে রাখছি যে 85 গ্রামে 85 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব্য থাকে, আর 30 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু দ্রব্য থাকতে পারে। একটা বাদ দিলে তুমি পেয়ে যাচ্ছ কতটুকু দ্রব্য অধক্ষেপ পড়বে। তাহলে কতটুকু দ্রব্য অধক্ষিপ্ত হবে? 10 গ্রাম। 10 গ্রাম কি? 10 গ্রাম ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, 10 ঠিকই আছে। হ্যাঁ ঠিকই আছে। দুই টেম্পারেচারে তুমি 70 গ্রামে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে, দুই টেম্পারেচারে যখন তুমি বের করে ফেলবা, দুই টেম্পারেচার থেকে 70 গ্রামে কতটুকু বের করে ফেলবা, তারপরে বেশি টেম্পারেচারেরটা থেকে কম টেম্পারেচারেরটা বিয়োগ করলেই তোমার দ্রব্য অধক্ষিপ্ত হওয়ার পরিমাণটা বোঝা যাবে। বোঝা গেছে? আজকের মতো এইটুকুই। কারেন্ট চলে গেছে 2 দফা।
আমি কিছুই করাইতে পারতেছিলাম না মন মতো। ঠিক আছে, ভালো থাকো, যা পড়াইলাম ওইটাই পড়ো। নেক্সট ডে অন্য কিছু দেখাবো। যা পড়াইলাম ওইগুলোই ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কত রোল? তোমার তো রোল মানে? আসসালামু আলাইকুম।